আজকের ব্যাকরণের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে পড়াশোনা শুরু করেছো এবং তোমাদের এই প্রিপারেশন ভালোভাবেই হচ্ছে। আজকে আমরা উচ্চারণ প্রকৃতি অনুযায়ী যে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ সেটা পড়ব। আগের দিন আমরা ধ্বনির শ্রেণীবিভাগ বা বর্গীকরণ কিভাবে হচ্ছিল সেটা আমরা দেখেছিলাম। তার মধ্যে প্রথম যে ভাগটা হয়েছিল সেটা হচ্ছে অন্তর্গামী আর বহির্গামী ধ্বনি। তারপরে সেখান থেকে আমরা বিভাজ্য, অবিভাজ্য ধ্বনি পেয়েছিলাম এবং তারপরে আমরা পেয়েছিলাম স্বর এবং ব্যঞ্জন বিভাজ্যকে ভাগ করে, এবং স্বর এবং ব্যঞ্জনের মধ্যে এই ব্যঞ্জনকে কিভাবে সঘোষ অঘোষে ভাগ করা হচ্ছে বা ব্যঞ্জনের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগে আমরা দেখেছিলাম যে সেটাও আবার উচ্চারণ স্থান অনুযায়ী একটা হতে পারে, আর একটা হতে পারে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। উচ্চারণের স্থান অনুযায়ী যে শ্রেণীবিভাগ সেটা আমরা আগের দিন পড়েছিলাম। এবারে আজকে আমরা পড়ব উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কিভাবে ভাগ করা যেতে পারে আমাদের এই ব্যঞ্জন ধ্বনিকে। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ভাগটা কিসের উপর ভিত্তি করে হয়? না, এই যে ধ্বনিগুলো এগুলো তো সবই বহির্গামী ধ্বনি, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রেই যে বাতাস বা বায়ু বা শ্বাসবায়ুর যে চলাচল সেটা ফুসফুস থেকে বাইরের দিকে যাচ্ছে। তো এই যাওয়াটা কিরকম ভাবে ভাগ করা যেতে পারে? এই যাওয়াটাকে একটা হতে পারে যে, এই যে আমি বললাম যে ফুসফুস থেকে বায়ুটা মানে বায়ু প্রবাহ হিসেবে, অর্থাৎ ফুসফুসের দ্বারাই চালিত হচ্ছে যে বায়ুটা, অর্থাৎ ফুসফুস সংকুচিত হচ্ছে আর বায়ুটা বা শ্বাসবায়ুটা বাইরে বেরিয়ে আসছে। এই চলাচলটা যখন কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে না, মানে এই চলাচলটা যখন স্থায়ী থাকছে, অর্থাৎ উচ্চারণ পর্যন্ত, উচ্চারণের সময় বাধা পেলে আলাদা বিষয়, কিন্তু উচ্চারণ পর্যন্ত বাতাস কোথাও থামছে না, সরাসরি ফুসফুস থেকেই আসছে এই প্রবাহ, সেটাকে আমরা বলবো ফুসফুস চালিত বায়ু প্রবাহজাত ধ্বনি। আরেকটা হতে পারে সেটা, এই যে ফুসফুস থেকে বায়ুটা এলো, আমরা একটা ছবি দেখলে এই বিষয়টা একটু ক্লিয়ার হবে হয়তো। আহ, এই যে এই আমাদের ফুসফুস, এখান থেকে এই যে শ্বাসনালী, এখান থেকে আর এইখান থেকে এইভাবে বাতাস যাচ্ছে। এরপরে এরপরে দেখো তোমরা বুঝতে পারবে যে এইটা হচ্ছে আমাদের শ্বাসনালী, আর তার পেছনের যে অংশটা এটা হচ্ছে খাদ্যনালী, অর্থাৎ এইটা শ্বাসনালী। এই পথে এই পথে এই বাতাসটা যাচ্ছে। এই যে যাচ্ছে ওপরের দিকে এইভাবে যাচ্ছে, তো তারপরে সেটা এইখানে, অর্থাৎ মুখ দিয়ে বেরোচ্ছে বা প্রয়োজনে কিছুটা নাক দিয়েও বেরোতে পারে। এই যে যাত্রা পথটা, এই যাত্রাপথে এই যে জার্নিটা, এইটা বাধাপ্রাপ্ত হতে পারে কোথায়? বাধাপ্রাপ্ত হতে পারে এই জায়গাটায়। এই জায়গাটা কি না, এই জায়গাটা হচ্ছে এই যে পুরো অংশটা, এই যে গোলাকার যে অংশটাকে, এই যে ওভাল শেপের যে জিনিসটা, এই পুরোটাকে, এইটাকে বলা হচ্ছে আমাদের স্বরযন্ত্র, বা এটাকে আমরা আরো বলতে পারি যে এই মাঝের যে দুটো, এখানে ছোট ছোট যে দুটো দিক রয়েছে, এইগুলোকে বলা হচ্ছে ভোকাল কর্ড। আর এই যে ওভাল শেপের যে জিনিসটা বললাম, অর্থাৎ অ্যাডামস অ্যাপেলের ভেতরে যে অংশটা, এই বাইরে যে ফোলা অংশটা আমাদের থাকে, আমরা বাইরে থেকে দৃশ্যমান যে ফোলা অংশটা গলার কাছে, এইটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। এই অ্যাডামস অ্যাপেল মহিলাদের ক্ষেত্রে অনেকটা ওই ইউ শেপের মতো হয়,
ফলে মহিলাদের অ্যাডামস অ্যাপেল অতটা স্ফীত হয় না বা ফুলে থাকে না। কিন্তু পুরুষের ক্ষেত্রে অ্যাডামস অ্যাপেল ভি আকারের হয়, ফলে বাইরে থেকে ভালো বোঝা যায়। এই যে স্বরযন্ত্র বা স্বরপক্ষ যাই বলি না কেন, এই জায়গাটাতে বাতাস বাধাপ্রাপ্ত হতে পারে। তারপরে তাহলে যদি ফুসফুস থেকে আগত বাতাস বা শ্বাসবায়ু সেটা যদি এইখানে বন্ধ হয়ে যায়, অর্থাৎ এইটা যদি স্কুইজ করে এখানটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারপরে যে বাতাসটা এই অংশে থেকে গেল এবং এই অংশে থেকে যাওয়া বাতাসটার দ্বারা যদি এইখানে, অর্থাৎ এটা বন্ধ হয়ে গেল, তারপরে যে বাতাসটা থাকছে সেটার দ্বারা যদি ধ্বনি উচ্চারিত হয়, সেটাকে তখন আমরা বলবো ফুসফুস বিচ্ছিন্ন বায়ু প্রবাহজাত ধ্বনি। এই যে ফুসফুস বিচ্ছিন্ন বায়ু প্রবাহজাত ধ্বনির কথা বললাম, এটাকেও আবার আমরা চাইলে দুটো ভাগে ভাগ করে দিতে পারি। কিরকম ভাবে হতে পারে? না, এই যে একটা হতে পারে যে স্নিগ্ধ তালু দিয়ে, আরেকটা হতে পারে এই স্বরতন্ত্রের ওখানটায়। এটা কিভাবে হতে পারে সেটা বলছি। ধরে নেওয়া যাক এইখানে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা একটা লাইন দিয়ে দেখাতে পারি। আচ্ছা, এই জায়গাতে ধরা যাক বাতাস বন্ধ হয়ে গেছে, তারপরে বাতাস যে ওপরের দিকে যেতে যাচ্ছে, অর্থাৎ ফুসফুসের সঙ্গে কানেকশনটা এখানে বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে যাওয়াটা এইভাবে একটা তৈরি হতে পারে, এবং আরেকটা বন্ধ কোথায় হতে পারে? না, আরেকটা বন্ধ হতে পারে এই যে ছবিটা এঁকেছিলাম এই জায়গাটায়, এই জায়গাটায়, এই এরকম জায়গাটায় বন্ধ হতে পারে। অর্থাৎ আমাদের স্নিগ্ধ তালুর কাজটা মানে এইখানটা হচ্ছে স্নিগ্ধ তালু, তো এই অংশটাকে আমরা স্নিগ্ধ তালু বলছি, এই অংশটা। তো এইখানটাতে এই বন্ধ হওয়াটা হতে পারে। কিরকম ভাবে হতে পারে? একটা হতে পারে এইখানে স্বরতন্ত্রীতে বললাম, আরেকটা হতে পারে এইখানে আমাদের যে স্নিগ্ধ তালু সেই অংশটাতে হতে পারে। এই দুটো ভাবে এটা হতে পারে। এবারে আমরা আমাদের এখানে চলে আসি। তাহলে একটা বন্ধ হতে পারে বললাম স্বরতন্ত্রীতে, আরেকটা হতে পারে স্নিগ্ধ তালুতে। তাহলে স্বরযন্ত্রের অন্তর্গত যখন এই স্বরতন্ত্রী দুটো পরস্পর যুক্ত হয়ে এই স্বরপথটাকে বন্ধ করে দিচ্ছে, ফলে স্বরপথ বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ শ্বাসনালী এবং ঊর্ধ্বকণ্ঠ এই অংশে যে বায়ুটা আছে তার সঙ্গে ফুসফুসের যে বায়ু প্রবাহ সেটার কানেকশন বন্ধ হয়ে গেছে। এই অবস্থাতে স্বরতন্ত্রের ওপরে যে বায়ু প্রবাহ আছে এটাকে বলা হচ্ছে ফুসফুস বিচ্ছিন্ন বায়ু প্রবাহ, কারণ ফুসফুসের সঙ্গে বিচ্ছিন্নতা হয়েছে। আচ্ছা, এটার ফলে এই যে ওপরের দিকে যে বায়ুটা এলো, এইটা ঊর্ধ্বকণ্ঠ যেটা তার মধ্যে অবস্থিত ফুসফুস থেকে যে বায়ু প্রবাহটা, তার সাহায্যে এই ধ্বনিটার সৃষ্টি হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি স্বরতন্ত্রী চালিত বায়ু প্রবাহের ধ্বনি। তার কারণ এই বায়ুটা স্বরতন্ত্রী দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ স্বরতন্ত্রী বা আমাদের যে লেরিংস এর যে বিষয়টা সেটা মানে ওই ভোকাল কর্ডের ওই অংশটা ওটা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ওইখান থেকে বায়ুটাকে কন্ট্রোল করা হচ্ছে। ফলে এটাকে আমরা বলতে পারি স্বরতন্ত্রী চালিত। আর আরেকটা হতে পারে যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই জিভের পেছনের দিকটা আর স্নিগ্ধ তালু, এই দুটো অংশ জুড়ে গিয়েও এই দুটো অংশ যখন সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যাবে তখনও তাহলে আমাদের যে ফুসফুসের সঙ্গে যে কানেকশনটা ছিল সেটা ওখানে বন্ধ হয়ে গেল। তখন কি হবে যে মুখগহ্বরের ভেতরে যে বায়ু আছে তার সঙ্গে ফুসফুসের বায়ুর তো কানেকশন কেটে গেল। তখন এই মুখবিহরের যে বায়ু সেটার সাহায্যেই তখন এই ধ্বনিটা
সৃষ্টি হবে। অর্থাৎ স্নিগ্ধ তালু ওইটাকে পরিচালিত করছে। সেই কারণে এইটাকে বলা হচ্ছে স্নিগ্ধ তালু পরিচালিত বা স্নিগ্ধ তালু চালিত শ্বাসবায়ুর ধ্বনি। এইবারে ফুসফুস থেকে যে প্রবাহিত যে ধ্বনিটা, অর্থাৎ ফুসফুসের থেকে যেটা সরাসরি আসছিল, যেটা আসলেই সবথেকে বেশি হয়, এই যে ধ্বনিটা, এটাকেও আবার আমরা দুরকম ভাবে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে প্রতিহত, অর্থাৎ ফুসফুস থেকে বায়ুটা বেরোচ্ছিল, কিন্তু কোথাও তাকে থামানো হলো বা সেটা কোথাও বাধা পেল। আরেকটা হতে পারে যে এই যে ফুসফুস থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এটা সরাসরি মানে সম্পূর্ণ বাধা কোথাও পেল না। তখন তাহলে ওই প্রবাহটা কন্টিনিউ থাকলো। ওই জন্য সেটাকে বলা হয় প্রবাহী। এই যে শ্বাসবায়ু কিরকম, তার যে যাতায়াত, সেই যাতায়াতের পথে কিরকম বাধা পাবে, তার উপরে নির্ভর করে দুটো শ্রেণী তৈরি করা হয়েছে। একটা হচ্ছে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি, এবং আরেকটা হচ্ছে প্রবাহিত বা প্রবাহী ধ্বনি, যেটা আগে বললাম। এই প্রতিহত যেটা, এটাকেই স্পর্শ বা স্পৃষ্ট বলা হচ্ছে। এবারে এই যে স্পৃষ্ট ধ্বনি তৈরি হবে, সেটা কি কিভাবে হতে পারে? এখানে আসলে দুটো যে জিনিস আছে। একটা হচ্ছে ঊর্ধ্বস্থ উচ্চারক, অর্থাৎ উচ্চারণের জন্য ওপরের দিকে যেগুলো আছে সেগুলোর কি কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে নিচের দিকে। এবারে এই যে আমি এই কথাটা বললাম যে ওপরের দিকে, কিন্তু নিচের ঠোঁট, জিভ, এইগুলো যতটা পরিমাণে কাজে লাগে, ওপরের দিকের যে অংশটা, অর্থাৎ ওপরের দাঁত বা এই যে ঊর্ধ্বস্থ উচ্চারক যেগুলো, এগুলো কিন্তু অতটা কাজ করে না, এগুলো একটু কম কাজ করে। এইভাবে বাধা সৃষ্টি করে, বা আমাদের এই ভোকাল কর্ড যখন বাধা সৃষ্টি করে, বাকযন্ত্র দুটো সামান্য সময়ের জন্য হলেও পরস্পরকে সম্পূর্ণরূপে স্পর্শ করলো, অর্থাৎ এক মুহূর্তের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপরে ওই শ্বাসবায়ু যেটা, সেটা ওখানে আঘাত সৃষ্টি করলো, দিয়ে খুলে বেরিয়ে এলো। এইটাকে বলা হচ্ছে স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। আর যদি এরকম হয় যে শ্বাসবায়ু বেরিয়ে আসছিল ফুসফুস থেকে ওপরের দিকে, কিন্তু আসার পথে ওই যে দেখলাম যেখানটায় আমাদের ওই ভোকাল কর্ড দুটো সম্পূর্ণ জুড়ে গিয়ে বাধা সৃষ্টি করছিল, এবারে আর সম্পূর্ণ জুড়ছে না, সামান্য বাধা সৃষ্টি করছে, অর্থাৎ পথটা খোলা থাকছে কিন্তু পথটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো প্রবাহিত বা প্রবাহী ধ্বনি। বা তাহলে এই যে প্রতিহত যেটা বলছিলাম, অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছিল, যেটা ওই যারই ভাগ হিসেবে বা যেটাকে আবার নাম হিসেবে স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি বলা হচ্ছিল, এইটা শুধুমাত্র মৌখিক হবে। মানে এইটা শুধুমাত্র ওরাল সাউন্ড হিসেবেই হবে, এটা কোনোভাবেই নাসিক্য ধ্বনি হবে না। কিন্তু প্রবাহিত ধ্বনি যেগুলো, এই প্রবাহিত ধ্বনি দু রকমের হতে পারে। একটা হচ্ছে মৌখিক, আর একটা হচ্ছে নাসিক্য। এই যে নাসিক্য আর মৌখিক ধ্বনির কথা বলা হচ্ছে, এই নাসিক্য আর মৌখিক ধ্বনি যখন সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এই যে ফুসফুসের যে বায়ু প্রবাহটা, মানে ফুসফুস দ্বারা চালিত যে বায়ু প্রবাহ, সেটা তো দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, নাসিক্য আর মৌখিক। সেটা আসলে ওই যে বাধাটা যখন পাচ্ছে, মানে ফুসফুস থেকে বেরিয়ে আসার পথে বাধা পেল, বাধা পাওয়ার পর কিছুটা বাতাস মুখের দিয়ে না বেরিয়ে সেটা যখন নাকের দিয়ে বেরোয়, এবং তার ফলে কি হয়, যে নাসিক্য গহ্বর আছে, এই নাসিক্য গহ্বরের দেয়ালে ঘষা লাগে। এই ঘষা লাগার ফলে সেগুলো অনুনাসিক হয়ে যায়। এই যে অনুনাসিক অনুরণনটা সৃষ্টি হচ্ছে, এগুলোকেই বলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। এরপরে এই যে অনুরণনের কথা বলা হচ্ছে, এই অনুরণন কিন্তু মুখবিবরের মধ্যে যদি সৃষ্টি হয়, তাহলে সেটাকে কিন্তু আর আমরা নাসিক্য বলবো না। অনুরণন থাকবে, যেমন র বা লয়ের ক্ষেত্রে সেগুলো ঠিক নাসিক্য না। কারণ তাদের অনুরণনটা হচ্ছে মুখের মধ্যে। সে কারণে এইগুলোকে
ওরাল রেজোনেন্ট সাউন্ড বলা হচ্ছে বা মৌখিক রনিত ধ্বনি হিসেবে বলা হচ্ছে, যেমন র, ল ইত্যাদি। র আর ল আর কিছু নেই। মৌখিক ধ্বনির ক্ষেত্রে কি না, মৌখিক ধ্বনির ক্ষেত্রে হচ্ছে এই যে এতক্ষণ ফুসফুস থেকে বাতাসটা বেরিয়ে এলো, বেরিয়ে আসার পর আমাদের যে স্বরযন্ত্র যেটা রয়েছে সেইখানে ধাক্কা খেলো, তারপরে বেরিয়ে এলো, এবং এই যে যাতায়াত, এই যাতায়াতের সময় যদি ঊর্ধ্বকণ্ঠের পেছনের দিকের দেয়ালটা, অর্থাৎ যেখানটা মানে ওই আলজিভের কাছের অংশটা, ওইখানটা মানে যেখানটা কন্ট্রোল করে যে বাতাসটা নাকের দিয়ে বেরোবে না না মুখের দিয়ে বেরোবে, ওই জায়গাটা, তো ওইখানের দেয়ালটা কি হয় না, একটু পেছনের দিকে যে দেয়ালটা আছে, অর্থাৎ নাকের সঙ্গে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্বাসবায়ুটা নাকের দিয়ে বেরোয় না, পুরোটাই মুখের দিয়ে বেরোয়। এই যে প্রক্রিয়াটায় যে ধ্বনিগুলো সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে মৌখিক ধ্বনি বা ওরাল সাউন্ড। তাহলে নাসিক্যরণিত যেগুলো সেগুলো হচ্ছে আমাদের যে বর্গ রয়েছে, অর্থাৎ ক, চ, ট, ত, প, এই যে বর্গের পঞ্চম বর্ণ যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো নাসিক্য। আর মৌখিক প্রবাহিত ব্যঞ্জন বাকিগুলো তো ঠিক আছে। মৌখিক প্রবাহিত ব্যঞ্জনকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ যেটা, সেটাকে সেটাকে বলা হচ্ছে আংশিক বাধাযুক্ত। আংশিক বাধাযুক্ত অর্থাৎ এইখানে বাধাটা মাঝামাঝি। আর আরেকটা সেটা হচ্ছে প্রায় বাধাহীন। এই যে নৈকট্য যুক্তের কথা বলা হচ্ছে, আমরা নৈকট্যের কথা আগের দিন বলেছিলাম। নৈকট্য হচ্ছে সেই ধ্বনিগুলো বা সেই ভাগটাকে আমরা নৈকট্য বলতে পারি, যেখানে ওই ঘোষ আর অঘোষের মাঝখানে যেখানে সেমিভাবেলের বিষয়টা বলা হচ্ছিল, সেগুলো হচ্ছে নৈকট্য। অর্থাৎ নৈকট্যের মতো এইগুলো, যেখানে বাধাটা খুবই কম, কিন্তু সামান্য বাধা আছে। যদি একদম বাধা না থাকতো তাহলে আলাদা বিষয় হতো সেটা। তাহলে এই যে আংশিক বাধাযুক্ত যে ভাগ, এই আংশিক বাধাযুক্ত ভাগগুলো আবার তাদেরকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটা ভাগ হচ্ছে সেটা কম্পিত বা রোল্ড হতে পারে। আরেকটা ভাগ হচ্ছে সেটা তাড়িত হতে পারে। আরেকটা ভাগ হচ্ছে সেগুলো ঊষ্মধ্বনি হতে পারে। এই ঊষ্মধ্বনিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মধ্যগামী, অর্থাৎ যে যখন বাতাসটা মাঝখান দিয়ে যায়। আর আরেকটা হচ্ছে পার্শ্বিক বা ল্যাটারাল, অর্থাৎ যখন বাতাসটা মাঝখানে দিয়ে না যেতে পেরে দুই পাশ দিয়ে বের হয়। এই যে মধ্যগামী ঊষ্মধ্বনি, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সংকীর্ণ বা নালীবদ্ধ, অর্থাৎ মাঝখান দিয়ে যাচ্ছে কিন্তু মাঝখানটাতে যদি একটা নালা থাকতো তাহলে যেরকমটা সরু হয়ে বেরোবে সেইভাবে যদি বাতাসটা বেরোয়। আর আরেকটা হচ্ছে প্রশস্ত, অর্থাৎ এটা বেশ চওড়া ভাবে বেরোচ্ছে। আর এই যে নৈকট্য ধ্বনির কথা বলা হচ্ছে, এই নৈকট্য ধ্বনিকেও আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ওই মধ্যগামী, অর্থাৎ মাঝখান দিয়ে বেরোচ্ছে, আর একটা হচ্ছে পার্শ্বিক বা ল্যাটারাল, অর্থাৎ বাইরের দিয়ে মানে দুটো সাইড দিয়ে বেরোচ্ছে এইরকম। আচ্ছা, এবারে আমাদের যে মূল ভাগগুলো হলো, অর্থাৎ এই কম্পিত ধ্বনি। কম্পিত ধ্বনি তাহলে কাকে বলা হবে? না, কম্পিত ধ্বনি হচ্ছে শ্বাসবায়ুর এই যে যাতায়াত, যাতায়াতের পথে জীব যদি বারবার বাধা দেয়, অর্থাৎ রোল্ড বা একটা কম্পন সৃষ্টি হবে। জীব বারবার বাধা দিচ্ছে, শ্বাসবায়ু সেই বাধাটাকে বারবার সরিয়ে দিচ্ছে। এর ফলে তাহলে জীবটা কাঁপছে। জীবটা যখন বারবার বাধা দিচ্ছে এবং তার ফলে যখন বাতাসটা মানে জীবটা বাধা দিচ্ছে, বাতাসটা সেই বাধাকে অতিক্রম করে সেই বাধাকে ঠেলে বেরোচ্ছে, জীব আবার বাধা দিচ্ছে, এই জিনিসটা যখন চলতে থাকে তখন জীবটা কম্পন হয়, কারণ এটা তো খুব দ্রুত ঘটছে। তো এই জিনিসটা যখন হয় তখন তাকে বলা হয় কম্পিত ধ্বনি। আমরা যখন র উচ্চারণ করি তখন আমরা বুঝতে পারি যে এই র বলার সময় আমাদের জীব এইভাবে কাঁপে। সেটা র ফলা বা যতবার আমরা উচ্চারণ করি না কেন, ফলার ক্ষেত্রে একটু আমরা আরো ভালো বুঝতে পারবো। এইগুলোর ক্ষেত্রে, অর্থাৎ ধ্বনি যখন উচ্চারণ করছি তখন এই কম্পনটা বোঝা যায়। সেই কারণে কে বলা হচ্ছে কম্পিত ধ্বনি। তাড়িত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র বা ঢয় শূন্য র, এই ধ্বনিগুলো। এদের কেন? না, তার কারণটা হচ্ছে
এতক্ষণ আমরা দেখছিলাম কম্পন ধ্বনির ক্ষেত্রে যে জীব বারবার বাধা দিচ্ছে এবং বাতাস তাকে বারবার ঠেলে বেরোচ্ছে। কিন্তু তাড়িত ধ্বনির ক্ষেত্রে এই শ্বাসবায়ু একবার অর্থাৎ জিভের যে সামনের অংশটা সেটা তালুকে আর বারবার নয়। মানে আগেরটাতে তো দেখলাম কম্পন হচ্ছে অর্থাৎ বারবার বাধা দিচ্ছে, এবারে বারবার নয়, মাত্র একবারই টোকা দেওয়ার মতো করে শুধু একবার ছুঁয়ে যাবে। তারপর শ্বাসবায়ুটাকে খুব জোরে মানে প্রেসার দিয়ে মনে হয় যেন তাকে জিভটাকে যেন তাড়না করছে বা জিভটাকে যেন তাড়াচ্ছে। এইভাবে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে বলা হয় তাড়িত ধ্বনি। যেমন র, ঢ এইগুলো। এগুলো যখন আমরা উচ্চারণ করব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, জিভটা একটাবার ওপরে গিয়ে ঠেকে, তারপরে বাতাসটা খুব জোরে জিভটাকে সরিয়ে দেয়। র, ঢ, বুঝতে পারছো? এইটাকে বলা হয় তাড়িত ধ্বনি। ঊষ্মধ্বনি কাকে বলে? ঊষ্মধ্বনি হচ্ছে সেই সকল ধ্বনিগুলো যখন এই যে ঊর্ধ্বস্থ আর নিম্নস্থ উচ্চারকের কথা বলছিলাম, অর্থাৎ স্বরতন্ত্রীগুলো খুব কাছাকাছি চলে এসেছে, ফলে শ্বাসবায়ু যাতায়াতে আংশিক বাধা হয়েছে এবং সেই বাধা ঠেলে যখন বেরোচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে বাধা ঠেলে তো যাচ্ছে, এটা তো ওই ঘষে যাওয়ার মতো। সেই কারণে এটাকে বলা হয় ঊষ্মধ্বনি, অর্থাৎ একটা ঘর্ষণ ধ্বনি সৃষ্টি হয়। এইভাবে উচ্চারিত হয় বলে এগুলোকে বলা হয় ঊষ্মধ্বনি। এই ঊষ্মধ্বনি আগেই বলেছিলাম যে এটা দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে মধ্যগামী আর একটা হচ্ছে পার্শ্বিক। মুখ দিয়ে যাতায়াত করার সময় শ্বাসবায়ু যদি গলা থেকে ওষ্ঠ পর্যন্ত, গলা সেখান থেকে এই ওষ্ঠ মানে ঠোঁট পর্যন্ত এই যে যাতায়াতটা, এই যাওয়াটা যদি একদম সোজা পথে জিভের মাঝ বরাবর যদি হয়, তাহলে সেই বায়ুতে যে সৃষ্টি হবে, যে ধ্বনি সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো মধ্যগামী ধ্বনি। কিন্তু যদি দেখা যায় যে জিভের সামনের অংশটা শ্বাসবায়ুর সামনের পথে বাধা দিয়েছে, শ্বাসবায়ুটা বেরোতে চাইছিল, জিভের সামনের অংশটা তাকে বাধা দিয়েছে, ফলে শ্বাসবায়ুটা সোজা বেরোতে পারছে না, তখন জিভের পাশ দিয়ে যদি বেরিয়ে যায়, সেটা এক পাশে হতে পারে বা দুপাশে হতে পারে, যেভাবেই হোক না কেন, এইভাবে যদি বেরিয়ে যায়, তখন ওই যে পার্শ্বগামী অর্থাৎ পাশের দিকে বাতাসটা যাচ্ছে, সেই কারণে এই ধ্বনিগুলোকে বলা হয় পার্শ্বিক বা ল্যাটেরাল। এই যে পার্শ্বিক ঊষ্মধ্বনির কথা বললাম, এটা কিন্তু খুব বেশি দেখা যায় না। আর এই মধ্যগামী ঊষ্মধ্বনি মোটামুটি ভাবে দেখা যায়। মধ্যগামী ঊষ্মধ্বনিকে আবার দুটো ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে নালীবৎ ঊষ্মধ্বনি, মানে ওই নালীর মতো যা যায় বা সংকীর্ণ বলতে পারি। আরেকটা হচ্ছে শিসধ্বনি, সরি, বা শিসধ্বনি। আর আরেকটা হচ্ছে প্রশস্ত, মানে যেটা আগে বলছিলাম যে একটা হচ্ছে নালীবৎ আর একটা হচ্ছে প্রশস্ত বা ফালিবৎ বলা যেতে পারে। আর ওই নালীবৎ যেটা বা সংকীর্ণ যেটা, সেটাকেই শিসধ্বনি বলে। ওটা অনেকটা ওই শীষ দেওয়ার মতো করে উচ্চারিত হয়। তাহলে শ্বাসবায়ু যখন উপরের দিকে যাচ্ছে, সেই যাতায়াতের পথে জীব যদি উপরের দিকে উঠে আংশিকভাবে বাধার সৃষ্টি করে, তাহলে ওই কি হবে যে জিভের একটা মাঝখানে একটা রেখার মতো তৈরি হলো। এই যে গোল নালীর মতো তৈরি হচ্ছে এবং এটা যদি সোজা বেরিয়ে যায় শ্বাসবায়ুটা সেই সময়, তাহলে একটা ঘর্ষণ তৈরি হবে। ওই জন্য অর্থাৎ মুখটা সংকীর্ণ হয়ে গেল, মানে বেরোনোর জায়গাটা কমে গেল। এই সংকীর্ণ পথে একটা নালীর মতো করে এইটা যদি বেরিয়ে যায়, তখন তাকে বলা হয় শিস্তনি। যেমন বাংলাতে আমরা যে বলি, বলার সময় বুঝতে পারবো যে জিভটা একটু পথটাকে সংকীর্ণ করে দিচ্ছে। বলার সময় আমরা বুঝতে পারবো। আর আরেকটা যেটা বলছিলাম, যেটা হচ্ছে ওই আংশিক বাধার মতো করে, যেটা ওই প্রশস্ত রেখে দেয় ঊষ্মধ্বনি, এইটা আমাদের বাংলাতে যে বলি, তখন বোঝা যায় যে এই যে বাতাস বেরোনোর যে জায়গাটা, এইটা খুব বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রশস্ত হয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে বলা হয় ঊষ্মধ্বনি, অর্থাৎ মানে এই ঊষ্মধ্বনিটা হচ্ছে ফালিবৎ বা প্রশস্ত। এবারে যে নৈকট্য ধ্বনির কথা বলছিলাম, নৈকট্য ধ্বনির ক্ষেত্রে কি না, ওই যে ভোকাল কর্ডের কথা বলা হলো, সেগুলো কাছাকাছি আসার ফলে তাদের পথটা সংকীর্ণ হচ্ছে, কিন্তু খুব বেশি সংকীর্ণ হচ্ছে না। অর্থাৎ শ্বাসবায়ুটা যে যাচ্ছে, সেটাতে বাধা যে সৃষ্টি হচ্ছে সেটা খুব বেশি না।
সামান্য একটু বাধা বাধা আছে। অর্থাৎ সম্পূর্ণ বাধাও নেই, আবার একদম খোলাও নেই, সামান্য বাধা আছে। এইরকম যখন সৃষ্টি হয় তখন শ্বাসবায়ু যাতায়াতে কোনো আর ঘর্ষণের দরকার হয় না। অর্থাৎ বেশি বাধা থাকলে তবে তো ঘর্ষণটা হবে। অতটা বাধা নেই, বাধাটা খুব কম আছে, মাইল্ড। তখন ওটা আর ঘর্ষণহীন ভাবে চলে যায়। এইটাকে বলা হচ্ছে, এই যে ফ্রিকশনলেস কন্টিনিউয়েন্ট যেটা, এইটাকে বলা হচ্ছে নৈকট্য ধ্বনি। এটাকে আমরা ওই যে বাংলাতে যে অর্ধস্বর বলেছিলাম, সেই অর্ধস্বরের সঙ্গে মিলিয়ে পড়তে পারি নৈকট্য ধ্বনি। বাংলাতে ওই ওয়া সাউন্ডের কথা বলেছিলাম। এরপরে আরেকটা ভাগ হয়, সেটা হচ্ছে তরল ধ্বনি। এই যে তরল ধ্বনি যে ভাগটা করা হয়, এই তরল ধ্বনি ভাগে রাখা হয় র আর ল কে। কিন্তু মনে রাখতে হবে এই যে তরল ধ্বনির ভাগটা, এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। যেমন ডি জোন্স বলেছিলেন যে এই তরল ধ্বনির কোনো মানে তরল ধ্বনির যে অবস্থিতি, সেটা তিনি মানতে চাননি। তার মনে হয়েছিল যে এই তরল ধ্বনির তেমন কোনো কারণ নেই। এবারে যারা তরল ধ্বনি করেছে তাদের একটা বক্তব্য হচ্ছে যে এই যে এই দুটো যখন উচ্চারণ করা হয়, তখন মানে থিওরি এরকম যে জীব আর আমাদের তালু, তাহলে জীব আর তালু এই দুটো যখন র ল বলা হয়, তখন জীব আর তালু বেশ কাছাকাছি চলে আসে। এই কাছাকাছি আসার ফলে এই যে বাতাসটা, সেটা অনেকটা ওই লিকুইড বা তরলের মতো করে প্রবাহিত হয়। সেই কারণে এটাকে বলা হচ্ছে তরল ধ্বনি। কিন্তু এই এই যে বক্তব্যটা, এইটা খুব একটা যুক্তিযুক্ত নয়। কারণ এটাকে তাহলে আমরা ওই যে আগের যেগুলো বলছিলাম তার মতো করেই পড়তে পারি। যাই হোক, তো আমাদেরকে জেনে রাখতে হবে তরল ধ্বনি হচ্ছে র আর ল ইত্যাদি। আর এটা কেন বলা হয় না, এটা আমাদের জেনে রাখতে হবে। এরপরের যে ভাগ, সেটা হচ্ছে ঘৃষ্টধ্বনি। ঘৃষ্টধ্বনি হচ্ছে, যদি এরকম হয় যে এই যে শ্বাসবায়ুটা প্রথমে স্পর্শধ্বনির মতো পূর্ণ বাধা সৃষ্টি হবে, তারপরে সেই বাধা কমে গিয়ে উষ্মধ্বনির মতো যেমন আংশিক বাধা হচ্ছিল তেমন হবে। অর্থাৎ প্রথমে পূর্ণ বাধা, তারপরেই সেই বাধাটা অর্ধেক হয়ে যাবে। এইগুলোকে বলা হয় ঘৃষ্টধ্বনি। অর্থাৎ যদি সহজ করে বলতে হয়, তাহলে ঘৃষ্টধ্বনি হচ্ছে স্পর্শধ্বনি আর ঊষ্মধ্বনি এই দুটোর যৌগিক রূপ। এবারে এই যে ঘৃষ্টধ্বনি বলা হচ্ছে, এই ঘৃষ্টধ্বনি এবারে নানা রকমের হতে পারে। অর্থাৎ যৌগিক উপাদান থাকবে, মানে নানা শ্রেণীর হতে পারে এবং প্রত্যেক শ্রেণীর যৌগিক উপাদানের মধ্যে দ্বিতীয়টার উচ্চারণ স্থান হচ্ছে সে অনুসারে নামকরণ ইত্যাদি করছি, যেমন তালু, দন্তমূলীয় ইত্যাদি ইত্যাদি। এবারে বাংলাতে আমরা যে ওই চ, ছ, জ, ঝ পড়েছি, এগুলোকে আমরা এই ঘৃষ্টধ্বনি হিসেবে জানতে পারি। এবং এই যে ঘৃষ্টধ্বনির যে আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু বিশুদ্ধ ধ্বনি নয়, এগুলোকে মিশ্র ধ্বনি বলা যেতে পারে। অর্থাৎ একটা মহাপ্রাণ ধ্বনি তার সঙ্গে একটা অল্প প্রাণ ধ্বনি, এইভাবে করা যেতে পারে। যাই হোক, তাহলে একটা ঘৃষ্টধ্বনি মানে সেটা হচ্ছে স্পর্শধ্বনি আর সঙ্গে একটা ঊষ্মধ্বনি। অর্থাৎ এখানে যেহেতু দুটি ব্যঞ্জন ধ্বনি মিশ্রিত হচ্ছে, ওই জন্য এটাকে আমরা দ্বিব্যঞ্জন ধ্বনি হিসেবে পড়তে পারি। এরপরে বহিঃস্ফোটক ধ্বনি বলে একটা আছে। এইটা আমাদের তেমন কিছু নেই, কারণ বাংলাতে এই ধরনের ধ্বনি শোনা যায় না। ফলে এটা আমাদের পড়ে কোনো তেমন কাজ হবে না। আর অবরুদ্ধ ধ্বনি যেটা, এই অবরুদ্ধ ধ্বনিও মানে তেমন ঠিক না। এটা আমাদের সুকুমার সেনের যে বক্তব্যটা, সেটা আমরা বলতে পারি। সুকুমার সেন এইটাকে বলেছিলেন যে ওই একটু ঢোক গেলার মতো করে, মানে ঢোক গেলার মতো করে বা ঢোক গেলার মতো
মানে ঢোক গেলার জন্য যে পরিমাণ যত্ন লাগে ওই আর কি, যে ঢোক গেলার মতো করে এটা উচ্চারণ করা হয়। ওই জন্য এটা পূর্ববঙ্গের কোথায় কোথাও দেখা যায় যে ওই মহাপ্রাণ ধ্বনিটা অল্প প্রাণ ধ্বনি হয়ে যায়, কারণ এই অন্তর্গামী বায়ুর সাহায্যে এটা উচ্চারিত হয়। অর্থাৎ অবরুদ্ধ মানে বোঝা যাচ্ছে তো, যে অবরুদ্ধ মানে এই যে যাতায়াতটা সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ স্বরতন্ত্রী দুটো পরস্পরের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত করেছে, করে স্বরপদ বা গ্লটিস যেটা সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যখন আমরা ঢোক গিলি তখন বুঝতে পারি যে আমাদের স্বরযন্ত্র অর্থাৎ ল্যারিংসটা একটুখানি নিচের দিকে নেমে গেলে কি হয়, যখন নামছে তখন ঊর্ধ্বকণ্ঠের ভেতরে যে ফাঁকা জায়গা ছিল সেটা তো একটু বেড়ে যায়। তার ফলে ভেতরের বায়ু একটু পাতলা হয়ে যায় এবং ওই যে শূন্যস্থান পূরণের জন্য বাইরের বাতাস মুখ দিয়ে বা নাক দিয়ে একটু ভেতরে প্রবেশ করে। এই কারণে এটাকে অন্তঃস্ফোটক বা এটা ওই ভেতর দিকে একটু আসছে এরকম করে বলা হয়। অর্থাৎ স্বরপথ অবরোধ হয়েছে, এর ফলে যে অন্তর্গামী বায়ুটা তার গতিপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনির উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে অবরুদ্ধ ধ্বনি। এটা এমনিতে তো শুনতে ভালো, কিন্তু এটার তেমন বিশেষ কোনো উচ্চারণ আমাদের এখানে নেই। এটা একমাত্র ওই ঢোক গেলার মতো করে যেটা হয় সেটা হচ্ছে, এক তো যদি ঢোক গেলার সময় আমরা কিছু ধ্বনি উচ্চারণ করতে চাই সেটা একটা হতে পারে। আর আর যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে পূর্ববঙ্গের কোথাও কোথাও, এটাও আবার তেমন বিশেষভাবে না, ঘ, ধ, ঘ, ধ বা ভ এইগুলো ও একটু মহাপ্রাণ ধ্বনি, তো এগুলো অল্প প্রাণ হয়ে, অর্থাৎ ঘটা অনেকটা গয়ের কাছাকাছি চলে আসছে, ধটা দয়ের কাছাকাছি চলে আসছে, ভটা বয়ের কাছাকাছি চলে আসছে, এইভাবে যদি উচ্চারিত হয়। আচ্ছা, শীতকার বা কাকু ধ্বনি এগুলো এমনি একবার করে পড়ে নিলেই মনে থাকবে। এটা হচ্ছে ওই জিভের পেছনের দিকটা যেটা বললাম সেটা যদি ওপরের স্নিগ্ধ তালুতে সম্পূর্ণ বাধা সৃষ্টি করলো তাহলে কি হবে, যে মুখগহ্বরের ভেতরে যে শ্বাসবায়ুটা যেটা ফুসফুস থেকে এসেছে বায়ু প্রবাহ সেটা তো বন্ধ হয়ে গেছে। অর্থাৎ স্নিগ্ধ তালু অবরোধ করেছে। ওই অবস্থাতেই যদি জিভের পেছনের দিকটা একটু উপরের দিকে ঠেলে তুললে মুখগহ্বরের ভেতরে আবার ওই বায়ুচাপ সৃষ্টি হবে, দিয়ে মুখ দিয়ে বাতাসটা বেরিয়ে আসবে। এইটাকে বলা হচ্ছে স্নিগ্ধ তালু চালিত বায়ু, মানে স্নিগ্ধ তালুর দ্বারা পরিচালিত হচ্ছে চালিত বহির্গামী বায়ু, কারণ বাইরের দিকে বেরোচ্ছে। আবার এই অবস্থাতেই যদি এরকম হয় যে স্নিগ্ধ তালুর সংলগ্ন অবস্থাতে জিভের পেছন দিকটা একটু নিচে গলার দিকে নামিয়ে দিলে মুখের ভিতরে আবার একটু ফাঁকা জায়গা বেড়ে গেল। ফলে মুখের ভেতরের যে বাতাস ছিল সেটা পাতলা হয়ে মুখের ভেতরে শূন্যস্থান পূরণের জন্য বাইরে থেকে শ্বাসবায়ু এবারে ভেতরে ঢুকছে, অর্থাৎ এটা কিন্তু অন্তর্গামী হয়ে গেল। এইভাবে বায়ু যখন মুখের ভেতরে আসছে তাকে বাধা দিয়ে যে ধ্বনির সৃষ্টি করা হয় তাকে ক্লিক বা কাকুধ্বনি বা শীতকার বলা হয়। এখানে একটি শব্দ প্রয়োগ করা হয়েছে চুমকুড়ি ধ্বনি, এটা আমাদের একটু মনে রাখতে হবে। চুমকুড়ি ধ্বনি বলা হয়েছে এখানে এটাকে। এটা কিরকম, ওই যেটা আমরা আগের দিন বলেছিলাম যে ওই যে গরুর পেছনে যদি ওই ওই গ্রামের দিকে যেটা হয় যে ওই এরকম করে যে আওয়াজ করা হয় মুখ দিয়ে চুপ চুপ করে যে আওয়াজ করা হয়, বা চুম খাবার সময় যদি এরকম আওয়াজ করা হয়, এইগুলোকে বলা হচ্ছে যে এই অন্তর্গামীর মধ্যে এগুলো পড়ছে। এই ক্লিক ধ্বনিকেও আবার দুটো ভাগে ভাগ করেছে ওই একই রকম ভাবে, মধ্যগামী না পার্শ্বিক, অর্থাৎ মাঝখান দিয়ে বেরোচ্ছে বাতাসটা না পাশের দিয়ে বেরোচ্ছে, ওই যাতায়াতটা কোন দিকে হচ্ছে সেইটা মানে সোজাসুজি প্রবেশ করছে নাকি পাশের দিয়ে প্রবেশ করছে, যেরকম হবে সেই অনুযায়ী নাম হবে। আচ্ছা, এরপরের ভাগ হচ্ছে মহাপ্রাণ অল্পপ্রাণ, এগুলো আমাদের অত্যন্ত পরিচিত। এইগুলো হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুসারে যে একটা অত্যন্ত আমরা জানি এগুলো সবাই, যে যদি স্বরতন্ত্রের দুটোর মধ্যবর্তী যে স্বরপথ সেটা দিয়ে যখন শ্বাসবায়ু যাতায়াত করছে তখন যদি স্বরতন্ত্রগুলো খুব কাছাকাছি এসে যায় তাহলে বেশ জোরে একটা আংশিক বাধা, এটা তো সম্পূর্ণ বাধা নয়, আংশিক বাধা যদি সৃষ্টি হয় তাহলে একটা ঘর্ষণ হয় বা একটা এইচ সাউন্ড তৈরি হয়। এই যে হ সাউন্ড বা এইচ সাউন্ড, এটা যখন যে ধ্বনির সঙ্গে মিশে থাকবে সেটাকে বলা হয় মহাপ্রাণতা বা মহাপ্রাণ ধ্বনি। অর্থাৎ সহজ করে বললে মূল ধ্বনির সঙ্গে একটা হ সাউন্ড যুক্ত হলে সেটাকে মূল ধ্বনিটাকে মহাপ্রাণ ধ্বনি বলছে তখন। যেমন ক ছিল মূল ধ্বনি, ক এর সঙ্গে হ সাউন্ড যুক্ত হয়ে খ হলো, এই খ হয়ে গেল আমাদের মহাপ্রাণ। একই রকম ভাবে গ মূল ধ্বনি, গ এর সঙ্গে একটু এইচ সাউন্ড যুক্ত হয়ে ঘ হয়ে গেল আমাদের মহাপ্রাণ ধ্বনি। অর্থাৎ অল্প প্রাণ আর মহাপ্রাণ আমরা বুঝতে পারছি। আসলে আরো সহজ করে বললে বর্গের আমাদের যে ক চ ট চ প এই যে বর্গ,
এই বর্গের প্রথম আর তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এছাড়া ডয় শূন্য র এটা হচ্ছে অল্পপ্রাণ, ঢয় শূন্য র যেটা অর্থাৎ র হচ্ছে অল্পপ্রাণ, র হচ্ছে মহাপ্রাণ, অর্থাৎ যেখানে এইচ সাউন্ড মিশে যাবে সেটা হয়ে যাবে মহাপ্রাণ। এই যে ব্যঞ্জন ধ্বনিগুলোর কথা বলা হলো, এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে তাহলে আমরা একটা ভাগ দেখতে পারি, সেটা হচ্ছে যে এদের যে উচ্চারণ স্থান সেই অনুযায়ী একটা ভাগ করা হতে পারে। একটা হচ্ছে গ্লটাল বা ওই স্বরতন্ত্রের ওখানে, আরেকটা হচ্ছে জিহ্বামূলীয় ঊর্ধ্বকণ্ঠ, আরেকটা হতে পারে পশ্চাৎ জিহ্বাতে, সম্মুখ জিহ্বা তালব্য যে ধ্বনিগুলো, আরেকটা হচ্ছে জিহ্বার ফলক যেটাকে তালু দন্তমূলীয় বলা হচ্ছিল ধ্বনিগুলোকে, আরেকটা হচ্ছে জিভের প্রান্ত অংশটা, আর একটা হচ্ছে ওষ্ঠ। এগুলো দিয়ে হতে পারে। এবারে ওষ্ঠ দিয়ে যখন হচ্ছে সেটা দুটো হতে পারে, একটা ওই যেটা বলেছিলাম যে বিশুদ্ধ ওষ্ঠ, আরেকটা হতে পারে আমাদের দন্তোষ্ঠ, অর্থাৎ ওই আমাদের ওই ইংরেজির এফ এর কথা যেটা বলেছিলাম যে দন্তোষ্ঠ ধ্বনি, বাংলাতে ফ কিন্তু ওষ্ঠ ধ্বনি বা বিশুদ্ধ ওষ্ঠ যাই বলি না কেন। আর জিহ্বা প্রান্তীয় যেটা, সেখান থেকে আমরা কি কি পাচ্ছি, প্রতিবেষ্টিত বা মূর্ধন্য পাচ্ছি, যেটা বলেছিলাম যে আসলে কিন্তু এটা মূর্ধা থেকে উচ্চারিত হয় না। আচ্ছা, তারপরে পাচ্ছি উত্তর দন্তমূলীয়, তারপরে পাচ্ছি দন্তমূলীয়, তারপরে দন্ত, অর্থাৎ দন্ত মানে দাঁতের কাছে জিভ যাচ্ছে, দন্তমূলীয় মানে দাঁতের যে মূল সেইখানে যাচ্ছে, উত্তর দন্তমূলীয় মানে দন্তমূলের পেছনের অংশে যাচ্ছে, আর মূর্ধন্য মানে ওই দন্তমূলের মানে দন্তমূলের পেছনের যে উত্তর দন্তমূলীয় তারও পেছনে যাচ্ছে, অর্থাৎ ওই স্নিগ্ধ তালুর দিকে চলে যাচ্ছে। জিহ্বা ফলক ওটা তো বললামই, তালুদন্ত মিলিয়ে ওখানে ভাগ নেই। এবারে পশ্চাৎ জিহ্বা থেকে দুটো হতে পারে, একটা হচ্ছে অলি জিহ্ব বা ওই আলজিভের ওই একটু আগেটাই ওইখানটায়, আরেকটা হতে পারে স্নিগ্ধ তালব্য বা ওই ভেজা তালু যেটা বলছিলাম বা নরম তালু যেটা সেই অংশটা হতে পারে। এটা গেল আমাদের আগের দিনের ভাগ। এবারে আজকের যেটা ভাগ বলা হচ্ছিল, উচ্চারণের প্রকৃতি অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওই ফুসফুস চালিত বায়ু প্রবাহ থেকে জাত হচ্ছে, আর একটা হচ্ছে ফুসফুস বিচ্ছিন্ন বায়ু প্রবাহ থেকে জাত হচ্ছে। এবারে এই যে ফুসফুস বিচ্ছিন্ন বায়ু প্রবাহ যেটা, সেখান থেকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের রুদ্ধ স্বরপদ হয়ে গেছে, এরপরে যে চালিত যে বায়ু প্রবাহ সেটা দ্বারা হতে পারে, সেখান থেকে জাত। আরেকটা হতে পারে যে স্নিগ্ধ, অর্থাৎ একটা হতে পারে আমাদের ওই যে সড়ক যন্ত্র যেটা, ওইখানে যে বায়ু প্রবাহটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে যে সরপথে বায়ুটা চালিত হচ্ছে সেইভাবে হতে পারে। আরেকটা হতে পারে যে স্নিগ্ধ তালু, অর্থাৎ ওই জিভের পেছনের অংশটা দিয়ে আর উপরে স্নিগ্ধ তালুতে যে বায়ু প্রবাহটা ওখান থেকে যদি জেনারেট করা হয় সেটা হতে পারে। এবারে এই যে রুদ্ধ সরপথ চালিত যে বায়ু প্রবাহ সেটা দুরকম হতে পারে, অন্তর্গামী আর বহির্গামী। বহির্গামীকে বহিঃস্ফোটক বলা হচ্ছে, অন্তর্গামীকে অন্তঃস্ফোটক বলা হচ্ছে বা ইজেক্টিভ বা ইমপ্লোসিভ। আর আমাদের এইখানে যেটা স্নিগ্ধ তালু চালিত যেটা, সেখান থেকে একরকমই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শুধু অন্তর্গামী, সেখানে আর বহির্গামী পাওয়া যাচ্ছে না। এবারে তার কারণ সেখানে তো আর মানে বাইরে থেকে ওইখান থেকে জেনারেট করে বাইরে বাতাস বের করার জায়গা কোথায়? তাহলে এটা আবার দুরকম হতে পারে, একটা মধ্যগামী একটা পার্শ্বিক। আচ্ছা, এরপরে আমাদের এই ফুসফুস চালিত বায়ু প্রবাহে আসছে। ফুসফুস চালিত বায়ু প্রবাহ যেটা আসলেই মানে মূল যে বিষয়টা, সেটা অনেক রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে প্রতিহত বা স্পর্শধ্বনি যেগুলো বলছিলাম, আরেকটা হচ্ছে প্রবাহী। প্রতিহত মানে সেখানে একবার সম্পূর্ণরূপে বাধা পেয়ে যাচ্ছে, আর প্রবাহিততে বাধাটা বিশেষ না, অর্থাৎ বায়ুটা প্রবাহ থাকছে, কন্টিনিউয়াস থাকছে। আর আমাদের এই প্রতিহত যেটা, সেটা মৌখিক হতে হবে, মানে মৌখিক হতে পারে, সেটা আর নাসিক্য হতে পারে না। কিন্তু এক্ষেত্রে মৌখিক নাসিক্য, অর্থাৎ যেটা আমরা বললাম যে প্রবাহী যেটা বা প্রবাহিত হচ্ছে যেটা, সেইখানে আমরা দেখবো যে এই নাসিক্য এবং মৌখিক, নাসিক্য এবং মৌখিক দুটোই হতে পারে। আর এই যে প্রবাহীর কথা বলা হলো, তেমন ভাবে এই যে মৌখিক গুলো, এগুলোকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাতে বাধাটা হচ্ছে আংশিক, আরেকটাতে বাধাটা প্রায় নেই বললেই চলে। এই যে যেটা আংশিক বাধা, এই আংশিক বাধাকে আমরা আবার অনেকগুলো ভাগে পেলাম, যেমন উষ্ম পেয়েছি, কম্পিত পেয়েছি, উষ্ম পেয়েছি, কম্পিত পেয়েছি, আবার তাড়িত পেয়েছি। এর মধ্যে এই যে উষ্ম, এটা আবার দুরকম ভাবে পেয়েছিলাম, একটা সংকীর্ণ, একটা প্রশস্ত।
আর এই যে নৈকট্য ধ্বনি যেটা বলেছিলাম, নৈকট্য ধ্বনিটাকেও আবার দুরকম ভাগে ভাগ করা হয়েছে, একটা মধ্যগামী, একটা পার্শ্বিক। এবারে এইখানে অতিরিক্ত কিছু ভাগ যেটা সহ সেটা আগের দিন বলেছিলাম। আজকে বলা হলো এই অল্প প্রাণ মহাপ্রাণ। আর মিশ্র শ্রেণী হিসেবে বলা হয়েছিল এই ঘৃষ্ট ধ্বনি, যেটা হচ্ছে আমাদের স্পর্শ ধ্বনি আর উষ্ম ধ্বনি, এই দুটো মিলে আমাদের তৈরি হচ্ছে ঘৃষ্ট ধ্বনি।